ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরটা উম, আমাদের সবাইকে খুব নাড়া দিয়েছিল। হ্যাঁ, খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। আজ আমরা ওই ঘটনাটা আর তারপর ভবিষ্যতে নিরাপত্তা বাড়ানোর জন্য কি ভাবা হচ্ছে সেই দিকগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে দুটো সূত্র আছে, একটা হলো ঘটনাটা নিয়ে বিস্তারিত, আর একটা কিছু নিরাপত্তা প্রস্তাবনা। ঠিক। চলুন দেখি আসলে কি ঘটেছিল সেদিন, আর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কি ভাবা হচ্ছে। আচ্ছা, ২১শে জুলাই ২০২৫ দুপুর প্রায় ১টা ৬ মিনিটের দিকে ঘটনাটা ঘটেছিল, তাই না? হ্যাঁ, ঠিক ওই সময়েই বাংলাদেশ বিমান বাহিনীর একটা F-7BG ট্রেনিং জেট, সেটা উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের উপর সরাসরি বিধ্বস্ত হয়। F-7BGI, এটা তো বেশ পুরনো মডেলের বিমান, তাই না? হ্যাঁ, ঠিক তাই। প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে বিমানটাতে হঠাৎ করেই কোনো সিরিয়াস যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। আর F-7BGI আসলেই একটা পুরনো মডেলের প্রশিক্ষণ যুদ্ধ বিমান, বেশ কয়েক দশক ধরে সার্ভিসে আছে। ও, পাইলট যিনি ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন আসলে ঘন বসতিপূর্ণ এলাকাটা বাঁচানোর জন্য। স্কুলটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। পারেননি। আর ধারণা করা হচ্ছে উচ্চতা খুব কম ছিল, হয়তো সে কারণেই তিনি ইজেক্ট করার সুযোগটাও পাননি। তবে পুরো বিষয়টা কিন্তু এখনও তদন্ত করা হচ্ছে। হ্যাঁ, তদন্ত তো চলছে, কিন্তু ফলাফলটা কি যে ভয়াবহ! হতাহতের সংখ্যাটা নিয়ে একটু ভিন্ন ভিন্ন তথ্য আছে। কোথাও ২০ জন, কোথাও ২৭ জন। হ্যাঁ, সংখ্যাটা নিয়ে কিছুটা নিশ্চিত করে বলা কঠিন এখনো। তবে এটা ঠিক যে হতাহতের বেশিরভাগই ছিল স্কুলের বাচ্চা। খুব মর্মান্তিক। তাদের সাথে পাইলট নিজে এবং একজন শিক্ষকও মারা যান যতদূর শুনেছি। হ্যাঁ, আর আহত হয়েছিলেন প্রায় ১৭১ জন। ১৭১ জন! ভাবা যায়, সাম্প্রতিক সময়ে স্কুল ক্যাম্পাসে এত বড় বিমান দুর্ঘটনা মনে হয় ঘটেনি। না, একদমই না। ঘটনার পরপরই অবশ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। যেমন ধরুন, বিমান বাহিনী একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। হ্যাঁ, সেটা শুনেছি। রাষ্ট্রপতি একদিনের জাতীয় শোকও ঘোষণা করেছিলেন। আর সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী আর অভিভাবকরা, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। হ্যাঁ, প্রতিবাদ হয়েছিল। তাদের মূল দাবি কি ছিল? তাদের প্রধান দাবি ছিল এই যে পুরনো ঝুঁকিপূর্ণ বিমানগুলো ব্যবহার বন্ধ করা আর নিরাপত্তা বাড়ানো। এর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য রক্তদান, চিকিৎসার ব্যবস্থা করা, এই ধরনের উদ্যোগও নেওয়া হয়েছিল। এই যে প্রতিবাদের কথা বললেন, পুরনো ঝুঁকিপূর্ণ বিমান বাতিলের দাবি, এটাই তো আমাদের দ্বিতীয় সূত্রে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই না? একদম। ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য যে ১০টা প্রস্তাবের কথা বলা হয়েছে, তার মধ্যে এটা অন্যতম। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর একটা হল F-7-এর মতো পুরনো এবং তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ যে বিমানগুলো আছে, সেগুলো যত দ্রুত সম্ভব সার্ভিস থেকে সরিয়ে ফেলা। সরিয়ে ফেলে আধুনিক, নিরাপদ প্রশিক্ষণ বিমান আনা। হ্যাঁ, ঠিক তাই। আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ বিমান আনা। কারণ এ পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণ যেমন কঠিন, তেমনি এগুলোতে যান্ত্রিক ত্রুটির ঝুঁকিও স্বাভাবিকভাবেই বেশি থাকে। বোঝা যাচ্ছে। আরেকটা ভয়াবহ দিক হলো বিমানটা একটা স্কুলের ওপর পড়ল, একেবারে ক্লাসরুমের উপর। এই বিষয়ে কি কোনো প্রস্তাব আছে, ঘন বসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে ট্রেনিং ফ্লাইট নিয়ে? অবশ্যই আছে। এটা একটা প্রধান প্রস্তাব। বলা হয়েছে যে ঘনবসতিপূর্ণ এলাকা, বিশেষ করে যেখানে স্কুল, কলেজ, হাসপাতাল আছে, এগুলোর ওপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট চালানো পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ? নো ফ্লাই জোন? হ্যাঁ, নির্দিষ্ট নো ফ্লাই জোন তৈরি করার কথা বলা হয়েছে। তবে এটা ঠিক যে ঢাকার মতো এত ঘনবসতিপূর্ণ একটা শহরে এটা বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জিং হবে। তাহলে বিমানগুলো উড়বে কোথায়? এটাও একটা বাস্তব প্রশ্ন। তা ঠিক, চ্যালেঞ্জ তো আছেই। আচ্ছা, পাইলটদের প্রশিক্ষণের ব্যাপারেও তো কিছু বলা হয়েছে, তাই না? বিশেষ করে এই যে জরুরি অবস্থায় কি করতে হবে। ফ্লাইট লেফটেন্যান্ট সাগরের শেষ মুহূর্তের চেষ্টার কথা ভাবলে এটা খুব জরুরি মনে হয়। হ্যাঁ, খুবই জরুরি পয়েন্ট।
পাইলটদের ইমার্জেন্সি ল্যান্ডিং বা ধরুন ঠিক সময়ে ইজেক্ট করার মতো যে পরিস্থিতিগুলো সেগুলো সামলানোর প্রশিক্ষণ আরও উন্নত আরও বাস্তবসম্মত করার উপর জোর দেওয়া হয়েছে। কিভাবে? সিমিউলেশনের মাধ্যমে? হ্যাঁ, সিমিউলেশনের মাধ্যমে এই ট্রেনিংগুলো আরও কার্যকর করার কথা বলা হয়েছে। এছাড়াও আরও কিছু প্রস্তাব আছে, যেমন জনবহুল এলাকার উপর দিয়ে যেসব ফ্লাইটের রুট এখন আছে সেগুলো পাল্টানো, আর বিমানঘাটির আশেপাশে যেসব স্কুল আছে সেগুলো নিরাপত্তার নিয়মিত অডিট করা। তার মানে মাইলস্টোনের এই দুর্ঘটনার পেছনে যে কারণগুলো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেমন ধরুন পুরনো বিমান, ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে ফ্লাইট চালানো, পাইলটের শেষ মুহূর্তে হয়তো সিদ্ধান্ত নিতে না পারা বা সুযোগ না পাওয়া, এই প্রস্তাবগুলো সরাসরি সেগুলোকেই অ্যাড্রেস করছে। একদম। সূত্রটার শেষে এটাই বলা হয়েছে যে শুধু কিছু প্রতিশ্রুতি বা আশ্বাস দিলেই হবে না, দরকার হলো পুরো ব্যবস্থার পরিবর্তন, এবং অবশ্যই সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তারে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, একটা সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি, সম্ভবত পুরনো বিমানের কারণে, আর সেটা ঘটল কিনা একটা ঘন বসতিপূর্ণ এলাকায়, একটা স্কুলের ওপরে, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। আর এর প্রতিক্রিয়ায় এখন নিরাপত্তা বাড়ানোর জন্য বেশ কিছু জরুরি পদক্ষেপের কথা আমরা শুনছি। তবে এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? কিরকম? এই যে শহরের একেবারে ভেতরে বা খুব কাছাকাছি যেসব বিমানঘাঁটি আছে সেগুলোর নিরাপত্তা ঝুঁকি তো বিরাট। এখন এই ঘাঁটিগুলো পুরোপুরি সরিয়ে ফেলার মতো বড়, দীর্ঘমেয়াদী আর বেশ জটিল পরিকল্পনাগুলো, সেগুলো আসলে কতটা বাস্তবায়ন করা সম্ভব? ভবিষ্যতের নিরাপত্তার জন্য এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এই দিকটাও মনে হয় আমাদের আরও ভাবা দরকার। ঠিকই বলেছেন, এটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ। দেখা যাক এই তদন্ত এবং প্রস্তাবনাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ক্যাম্পাসে ছিলাম, মানে আমার ক্লাসের সামনে ছিল। আমি দেখি নাই, যখন আওয়াজ হচ্ছিল আমি ভয় পেয়ে কান বন্ধ করে ফেলছিলাম। তো তারপর চোখ খুলে দেখি যে সবাই বলতেছে যে প্লেন ক্র্যাশ হয়েছে, দৌড়াও দৌড়াও। তো তারপর ওদের সাথে সাথে ধাক্কায় ধাক্কায় আমি বের হয়ে গেছিলাম। তো ততক্ষণে অনেক স্টুডেন্ট বের হয়ে গেছিলো। তো আমার ভয় করতেছিল, আমি অনেক কান্না করতেছিলাম। তো তারপর দেখি যে মানে একজন পর একজন নিয়ে যেতেছে, নিহত হতে চাই, মানে লাশ নিয়ে যেতেছে। তো আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত স্টুডেন্ট, কারো চেহারার দিকে তাকানোর মতো না, পুরো শরীর সাদা হয়ে গেছে একদম, মানে কারো কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপর হচ্ছে গিয়ে আমি ওখানে থাকি, পরে হচ্ছে কিছু সাদা কিছু একটা দেওয়া হয়, সবাই টিয়ার গ্যাস করতে বলতেছিল। তো আমরা ওই দিকে চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমি সবার কাছে সাহায্য চাই যে ফোনটা একটু দেন, আমি বাবা মাকে ফোন করবো। তারপর ফোন দেওয়ার পর আমার বাবা রিসিভ করে হচ্ছে আমার বাবা হচ্ছে জসীমউদ্দিন ছিল, ওখান থেকে বাইক চালায় আসে। তারপর বাবার সাথে আমার দেখা হয়। ওই আঙ্কেলটা অনেক ভালো ছিল, যে আমাকে অনেক সাহায্য করছিল, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর হচ্ছে আঙ্কেল আমাকে করছে, আমার বাবা আসছে, বাবা আসার পর আমার মাও তো এখানে আসছে, মা আসছে আমাকে খুঁজার পর হচ্ছে গিয়ে আম্মু মানে ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আম্মু মনে করছে যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে। তো তারপর হচ্ছে গিয়ে মানে আম্মু সেন্সলেস হওয়ার পর সেনাবাহিনী গাড়িতে আমাকে তোলা হয়েছে, ওনারা আমার হেল্প করছে। গাড়িতে ওঠার পর হচ্ছে আমি পানির জন্য মানে কান্না করতেছিলাম, সবাইকে ডাকতেছিলাম। তো তারপর হচ্ছে একটা আঙ্কেল পানি দেয়, আম্মুরে পানি দেওয়ার পর আম্মুর হচ্ছে জ্ঞান ফিরে আসার পর হচ্ছে গাড়ির থেকে নামায় দেয়, আমাদের অবস্থা এতটা খারাপ ছিল না, যাদের খারাপ অবস্থা তাদের প্রয়োজন বেশি ছিল। তারপর আমরা নেমে যাওয়ার পর হচ্ছে গিয়ে মানে এদিকে আসার পর হচ্ছে গিয়ে আমার বাবা বলে যে এদিক দিয়ে ব্লক, মানে অবস্থা খারাপ, আমরা ওই দিক দিয়ে যাবো। তো তারপর আমাদের ওই দিক দিয়ে পাশে নিয়ে যাওয়া হয়। তো আমি নিজের চোখে দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে, শেষ নিঃশ্বাস ছাড়তেছে, কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে, ওদের পরিবারের উপর কেমন ইয়াটা যাইতেছে। তো আমার কথা হচ্ছে গিয়ে যেটা সত্যি সেটা বলা উচিত, আর হচ্ছে গিয়ে লুকানোর তো কিছুই না, একদিন না একদিন সেটা তো সামনে আসবেই, এটাই বলার ছিল। আমার অনেক প্যানিক হয়ে গেছিলাম যে কী হবে। তারপর আমার আম্মু আসছিল সবাইকে হেল্প করার জন্য, আম্মু অনেক এসে পানি টানি খাওয়াইছে, হেল্প করছে অনেক বেশি না, মানে আমি দেখছি যে ওদেরকে নিয়ে যাওয়া হতেছে। এখন আমি আবার ইন্টারনেটে দেখছি, ইন্টারনেটে বিশ্বাস করার মতো না, কারণ ইন্টারনেট মানে ভুল সত্যি মিলানো।